নমস্কার, শুভ অপরাহ্ন বন্ধুরা। আজকের বিষয় হচ্ছে প্রাণের কথার বিষয় হচ্ছে ঘাতক। প্রাণের কথার বিষয় যখন ঘাতকের মতো একটা কিছু উঠে আসে তখন একটা বেশ চিন্তা ভাবনার মধ্যে পড়তে হয়। যাই বলুন, ঘাতক নিয়ে কথা বলা যে কোনো জাতকের পক্ষেই কঠিন ব্যাপার, কারণ ঘাতক এমন একটা বস্তু, যে বস্তু আমাদের চারপাশে সবসময় রয়েছে, বিভিন্নভাবে রয়েছে, এক এক সময় এক এক রকম চেহারায় রয়েছে, আমরা তাদের দেখছি না। এখানেই পার্থক্যটা, দেখলেও বুঝতে পারছি না। দাঁড়ান, একটু বাজনা শোনা যাবে। আচ্ছা, এই বাজনাটা কোথায় নিয়ে যাচ্ছে, মানে কি ধরনের চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আসছে? একটু শুনি, কি চিন্তা ভাবনা আসছে মনের মধ্যে? হ্যাঁ, কি চিন্তা আসছে? কিসের চিন্তা এটা? বাজনাটা কোন চিন্তা আনছে মনের মধ্যে? একটু শুনি, মতামত দেখি একটু। কি চিন্তা আনছে মনের মধ্যে এই বাজনাটা? কিসের চিন্তা আনছে? এটাতে যদি না বোঝা যায়, এটাতে যদি না সেরকম বোঝা যায় নতুন কিছু সম্ভাবনা। আজ আলোচনার বিষয়টা কি রঘুনাথ বাবু? অচেনা 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 অচেনাকে খোঁজার কথা। কে লিখছেন? শান্তনু ব্যানার্জি লিখছেন। না 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 না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আর একটা বাজাচ্ছি, আর একটা, কেমন? আর একটা বাজাচ্ছি, দেখুন তো এটা চিনতে পারেন কিনা। He was under a lot of pressure himself from the এটা Pakistan. একটা বিজ্ঞাপন শুরু হয়ে গেছে, মাফ করবেন। বিজ্ঞাপনের পরে বাজনাটা আছে, বাজনাটা চলুক, দেখি কি হয়। কিসের চিন্তা? এটা বোঝা যাচ্ছে না। যাচ্ছে না তো? আচ্ছা থামাই। তা আমি বলি, ব্যাপারটা হচ্ছে আজকের আলোচনার বিষয় কি না ঘাতক। সার্কাস, নবীনবাবু লিখেছেন সার্কাস। সার্কাস, সার্কাসের সঙ্গে সম্পর্ক আছে, অস্বীকার করছি না, কিন্তু সার্কাস নয়। এই যে বাজনাগুলো বাজালাম, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ওয়েস্টার্ন কাউবয়দের বাজনা। এখন কাউবয়দের কথা বললে কি মনে আসে, কি কি মনে পড়ে, মাথায় কি কি আসে যদি প্রশ্ন করি, উত্তরটা কি হবে একটু শুনি। সাসপেন্স, খানিকটা সাসপেন্স অস্বীকার করা যায় না। কৃষ্ণকে এটা লিখেছেন যুক্তিযুক্ত। হ্যাঁ, খানিকটা সাসপেন্স অস্বীকার করা যায় না। কাউবয় বলতে কি কি মাথায় আসে? কাউবয় বলতে কি কি মাথায় আসে একটু শুনি। একটা হচ্ছে বন্দুক, লম্বা লম্বা মানে উঁচু টুপি, চামড়ার পোশাক, উঁচু জুতো, এবং অবশ্যই যেটা আসে মাথায় সেটা হচ্ছে কি না, একটা মাচো ফ্যাক্টর, পুরুষালী মাচো একটা ব্যাপার। মেয়েরাও কাউবয় হয়, আমি অস্বীকার করছি না, মেয়েরাও কাউবয় হয় না এমন নয়, প্রচুর পরিমাণে হয়। ক্যালিফোর্নিয়াতে কাউবয় প্রচুর দেখা যায়।
কিন্তু গোটা পৃথিবীকে এই ইমেজ, এই কাউবয় ইমেজ দিয়ে খতম করে দেওয়ার প্রায় মানে একটা ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রটা কি সেটা কিন্তু আমরা খেয়াল করি না। করা হয়েছিল, শুরু হয়েছিল 1924 সালে, এবং শুরু হয়েছিল, উদ্দেশ্যটা কি ছিল? মাথায় টুপি, কোমরে বন্দুক, একদম ঠিক। ধ্রুব লিখেছে আত্মবিশ্বাস, এটাও ঠিক, অস্বীকার করা যায় না। উদ্দামতা কৃষ্ণা লিখেছেন, এটাও ঠিক, অস্বীকার করা যায় না। এই যে কাউবয় ফ্যাক্টরটা, যখনই এই কাউবয় ফ্যাক্টরটা মনে পড়ে, তখন কয়েকজনের নাম মাথায় চলে আসে। একজন ওয়েন ম্যাকলারেন, একজন হচ্ছে আপনার ধরুন ব্র্যাডফোর্ড হিল, রিচার্ড ডল, এরা সকলেই মোটামুটিভাবে এই ইমেজের সঙ্গে যুক্ত হয়ে যান। কারণ কি না, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 2000 তারপরেও এখনো পর্যন্ত কাউবয়দের নিয়ে ছবি হয়নি এরকম দেশ বা এরকম। হলিউড তো বাদই দিন আপনি, হলিউডে প্রতি বছর অন্তত এখনো পর্যন্ত 7, 8, 10, 20টা, জানি না কতগুলো ছবি কাউবয়দের উপরে ঘিরে হয়। কিন্তু কাউবয়দের যে ক্যারেক্টারিস্টিক ফিচার, অর্থাৎ যে মাচোনেস, যে পুরুষালী ব্যাপার স্যাপার, এটার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, যেটা আসলে কিলার ইনস্টিংক্ট। সেই ঘাতক ফ্যাক্টরটা নিয়েই আজকে আমাদের কথা বলার বিষয়। এটা বলতে গেলে আমাকে কিন্তু নিজের সঙ্গে নিজে লড়াই করতে হবে। আপনি ভাববেন আমার আবার এখানে নিজের সঙ্গে নিজে লড়াই করার কি আছে, কি এসে যায়, হাউ ডু আই ম্যাটার ইন টু দিস? কিন্তু আমি সত্যি ম্যাটার করি। আমারও একটা সম্পর্ক এখানে আছে। সেই সম্পর্কটা কি? প্রশ্নটা সেইখানে। প্রশ্নটা হচ্ছে, এই কাউবয় ইমেজের বাইরে বেরিয়ে যেতে পেরেছে এরকম পুরুষ গোটা পৃথিবীতে সংখ্যায় খুব কম। এখনো পর্যন্ত এরকম পুরুষ গোটা পৃথিবীতে সংখ্যায় খুব কম। মনে মনে আমরা সকলেই কাউবয় হতে চাই, হতে চেয়েছি। কেন কাউবয় হতে চেয়েছি? কাউবয় হতে কি গৌরব আছে? একটাই গৌরব আছে, সেটা কি না, এখনো পর্যন্ত আপনারা লক্ষ্য করে দেখবেন, মানে সাহসী কিংবা খুব মানে কি বলবো, পুরুষালী পুরুষ বলতে মেয়েরা কিন্তু পছন্দ করে এই কাউবয় ইমেজের পুরুষকে। আবার পুরুষরাও জানে যে আমি যদি কাউবয় ইমেজটা নিজের করতে পারি, তাহলে আমি কিন্তু আই এম অ্যাকসেপ্টেড, আমি সমাজের সব ক্ষেত্রে অ্যাকসেপ্টেড। আমি একটু জানতে চাই, প্রথমে জানতে চাই যে কাউবয় ইমেজ ফ্যাক্টরটা পুরুষদের মধ্যে এবং নারীদের মধ্যে কাজ করে কি করে না, একটু উত্তর দিন, আমি জানতে চাই। যে কজন আছেন, যারা আছেন, আমি জানতে চাই যে আপনারা চিহ্ন দিয়ে জানান। চিহ্ন এখানে দেখতে পাচ্ছি। যদি কাজ করে তাহলে কাজ, ইমেজ ফ্যাক্টরটা যদি কাজ করে, কাউবয় ইমেজ ফ্যাক্টরটা, তাহলে লাভ দিন। আর যদি কাজ করে না বলে মনে হয়, তাহলে লাইক দিন বা কেয়ার দিন, যে কোনো একটা। দেখি কি কোনটা ওঠে, তারপরে বুঝতে পারবো। তারপরে আমি আপনাদের এই ঘাতক ফ্যাক্টরের যে পশ্চাৎপট, সেইটা একটু বুঝিয়ে বলবো যে কিভাবে, কেন এই কাউবয় ইমেজকে ব্যবহার করে মানুষের কাছ থেকে এখনো ব্যবসা করা হচ্ছে। লাভ চিহ্নটা উঠছে, কয়েকটা উঠছে দেখতে পাচ্ছি, লাভই উঠছে। আচ্ছা, সুপ্রিয় লাইভ থেকে উঠছে। সুপ্রিয় লাইভের কে দিচ্ছে আমি জানি না, তো উঠছে। অর্থাৎ কিনা কাউবয় ইমেজটা পছন্দের একটা ব্যাপার রয়েছে, আমি অন্যদের কাছ থেকে দেখতে চাইছি। কাউবয় ইমেজটা, হ্যাঁ, তিলোত্তমা লিখছেন হ্যাঁ পছন্দ করেন, সুলেখা লিখছেন পছন্দ করেন। অর্থাৎ নারীদের মধ্যে দেখা যাচ্ছে এই যে পুরুষের মাচো পুরুষালী ফ্যাক্টরটাকে পছন্দের একটা জায়গা আছে। কাউবয় ইমেজটাই তারা মনে করেন যে সেটাই পছন্দের একমাত্র জায়গা। সুলেখা সামন্ত লিখছেন হ্যাঁ। আচ্ছা, আপনারা চিহ্ন দিন তো, এখানে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কিছু আপনাদের কাছ থেকে কিছু চিহ্ন আসুক। পৃথা ভীষণভাবে অ্যাক্ট করে লিখছেন। পুরুষরা কেউ এখনো কিছু লেখেননি, আমি দেখতে পাচ্ছি না। বিল্লমঙ্গল, শুভ অপরাহ্ন বিল্লমঙ্গল, কিন্তু আমাকে বলো কাউবয় ইমেজ তুমি কি পছন্দ করো নাকি করো না? পুরুষ হিসেবে তোমার কোনটা পছন্দের, কাউবয় ইমেজ নাকি দোলগোবিন্দ মার্কা ইমেজ? সুস্মিতা সিনহা চৌধুরী দেখছেন, অনেকেই দেখছেন, কিন্তু আমি জানতে চাইছি কাউবয় ইমেজ ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি, তারপরে প্রসঙ্গে আসবো। দেখুন, মজাটা হচ্ছে
ভীষণভাবে অ্যাড করে লিখছে পৃথা। মহিলারা সকলেই অকপটে লিখছেন, পুরুষেরা কিন্তু কেউ কিছু লিখছে না। অরণি কাউবয় ইমেজ সম্পর্কে বক্তব্যটা কি? অমিত রাপ্তান কি বক্তব্য? কাউবয় ইমেজ সম্পর্কে সৌরভকে বসু পছন্দ করি, সত্যজিৎ পছন্দ করে, রঘুনাথ বাবু পছন্দ করেন। অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে কাউবয় ইমেজটা একটা ফ্যাক্টর করে। এবার আমি যদি আপনাদের বলি এই কাউবয় ইমেজ ব্যাপারটা সম্পূর্ণ একটা বিজ্ঞাপন দ্বারা করা, এবং যদি আপনাদের বলি যে পৃথিবীকে ঘাতক অর্থাৎ পৃথিবীকে শেষ করার জন্য এই ইমেজটা ডেভেলপ করা, বিল্ড আপ করা, যদি আপনাদের বলি যে এখানে নিয়ে কথা বলতে গেলে আমাকে নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হবে। কেন নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হবে? কারণ আমি এখনো পর্যন্ত এই ইমেজের অন্তত দুটো বিষয়কে ছেড়ে উঠতে পারিনি, এতটা বয়স হওয়ার পরেও, এত কিছু জানার পরেও পারিনি। কেন পারিনি? একটা কি, একটা হচ্ছে জুতো। কীরকম জুতো? এতটা, আমার হাইট 6 ফিটের কাছাকাছি, তারপর আমি এতটা হিলওয়ালা জুতো যেটা পায়ের প্রায় গোড়ালির খানিকটা ওপর পর্যন্ত গিয়ে চেন দিয়ে আটকে শেষ হয়, সেই জুতো ছাড়া অন্য জুতো পরতে পছন্দ করি না। প্রত্যেকেই বলছেন পছন্দ করি, আশিসবাবু দেখছেন আমি সেই জুতো ছাড়া অন্য জুতো পরতে পছন্দ করি না। এখনো সারা জীবন পড়েছি ওগুলোকে কাউবয় শু বা ট্রাভেলটার শু বলে, কারণ জন ট্রাভেলটার নামে একজন অভিনেতা, হলিউড অভিনেতা, তিনি প্রথম ওই জুতোগুলো পরেছিলেন, ওই জুতো পরেছিলেন। এবং সেটা বিভিন্ন রঙের হয়, কালো ছাড়াও বাদামি, লাল, সাদা, বিভিন্ন রঙের হয়। আপনারা দেখেছেন 70s 80s এর হিরোরা তারা কিন্তু ওই জুতোই পরতো, 90sও এই জুতো পরা হতো। এখন হয়তো জুতো একটু একটু বদলেছে, কিন্তু ওই জুতোর ব্যাপারটা, জুতোর সম্পর্কে দুর্বলতা পুরুষেরটা থাকবেই। এবং পাশ্চাত্যে আমি দেখেছি মহিলারা ওগুলোকে বলে স্টিলেটো, তারা পরেন। আমাদের প্রচুর নারী আছেন যারা ওই হিলওয়ালা জুতো। এখানে মজাটা হচ্ছে এই যে কাউবয় ফ্যাক্টরটা ওই জুতো পরতে মানুষকে শেখালো, তার আগে পর্যন্ত ওই ধরনের জুতো কোথাও অস্তিত্ব ছিল না। আবার ফিরে যাই এই কাউবয় ইমেজ বিল্ডিং এর ব্যাপারটাতে। টুপি, মাথায় লম্বা টুপি, আর একটা পার্টিকুলার স্টাইল, যে স্টাইলটা কি অসম্ভব উদ্ধত কিন্তু সাংঘাতিক, মানে ধরুন তার সঙ্গে শারীরিক শক্তি, বলিষ্ঠতা সেটাও যেমন আছে। ঘোড়া কিসের প্রতীক? ঘোড়া হচ্ছে গতির প্রতীক, ঘোড়া পৌরুষের প্রতীক, সেটাকেই ব্যবহার করা হচ্ছে। তার সঙ্গে চামড়ার পোশাক পরার ব্যবহার করা হচ্ছে। এবং এবং সর্বত্রই হান্টিং শু বললে হবে না আশিসবাবু, ওটার নাম কিন্তু জন ট্রাভেলটার নামে ট্রাভেলটার শু হয়ে গেছে, ট্রাভেলটার শু বলা হয়, এবং এটা কাউবয় শুও বলা হয়। হান্টিং শু তো বটেই, ওর বিভিন্ন রকম সাইজ আছে, মানে ধরুন হাঁটু পর্যন্ত আছে, হাঁটুর একটু নিচ পর্যন্ত আছে। বিদেশে আমার অনেকগুলো এরকম জুতো ছিল, কারণ ওখানে পাওয়া যায়, কিনেও ছিলাম অনেকগুলো। দেশে আসার পরও একটা ওই রকম একজোড়া জুতো না থাকলে আমার মনে হয় আমার জুতো আমি পরতে আমার পছন্দ হয় না। হ্যাঁ, অপ্রতিরোধ্য নির্ভীক ঘোড়সাওয়ার, একদম ঠিক অর্ণব, একদম ঠিক। নির্ভীক ঘোড়সাওয়ার মানে আসলে সে মেরে দিচ্ছে, এক একটা জায়গাতে যাচ্ছে। আপনি একটা ছবি, যে কোনো ছবি দেখুন, আপনি ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকা থেকে শুরু করে যে কোনো ছবি দেখুন, যে ছবির বিষয়বস্তু কি কাউবয়। কাউবয় মধ্যে বীরত্ব আছে, পৌরুষ আছে, মাছও ব্যাপার আছে। আসলে ব্যাপারটা তা নয়। আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা বিজ্ঞাপনের ফ্যাক্টর, যেটা দিয়ে গোটা পৃথিবীতে ইমেজ বিল্ড আপ করে মানুষকে মারার রাস্তা খুলে দিয়ে মানুষের কাছ থেকে তাদের সঞ্চিত অর্থ কেড়ে নেওয়া হচ্ছে। কিভাবে? কেন এটার নাম ঘাতক? কারণ আজ পর্যন্ত আপনি আমাকে একটা কাউবক দেখাতে পারেন? কাব্যিক রূপটা ক্ষণিকের ভালো লাগা হলেও বেশিদিন টেকে বলে হ্যাঁ একদম ঠিক, জিন্সের সাথে ঠিক তাই, জিন্সও কিন্তু ওখান থেকে এলো। নবীনবাবু, ঢোল গোবিন্দরা চিরকাল যা পড়েছে তাই পড়বে। এই যে আমি যেমন ঢোল গোবিন্দ, আমি একদিক ভাঁজ করা থাকে, ওটা হচ্ছে স্টাইল, ওটা হচ্ছে স্টাইলের জন্য আশিসবাবু, একদম স্টাইলের জন্য। সরজিৎ, দেখো তরুণ বয়সে এটা মাথায় আসবেই, কিন্তু কাউবয় ইমেজের একটা দিক আপনারা কেউ বললেন না, একটা দিক আপনারা এখনো পর্যন্ত কেউ ধরলেন না, ধরালেন না। সেই দিকটা কি? সেটা হচ্ছে দাঁড়ান, সেটা আমার কাছে আছে। সেটা কি? সেটা হচ্ছে
কাউবয় ইনকমপ্লিট কিভাবে, কখন? যদি কাউবয়ের মুখের ডান দিকে একটা ঝোলানো সিগারেট না থাকে, সে যদি কথা বলার সময় এভাবে কথাটা না বলে, তাহলে সে কাউবয় নয়। কাউবয় যখন কথা বলছে, তার হাতে বন্দুক, হাতে ডান হাতে বা বাঁ হাতে বন্দুক, আর ঠোঁটে একটা সিগারেট, জ্বলন্ত সিগারেট ঝুলছে। সিগারেটটাকে সে ক্ষেত্র বিশেষে, আমরা এরকমও দেখেছি, ক্ষেত্র বিশেষে সে কী করবে, সিগারেটটাকে সে ঠোঁট দিয়েই, মানে জিভ দিয়ে এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দেবে। আমরা এরকম হিরো দেখেছি, মনে করে দেখুন, এরকম হিরো আমরা দেখেছি। তার নাম কি? তার নাম হচ্ছে রজনীকান্ত। সে রজনীকান্ত কী করেছে? রজনীকান্ত সে সিগারেটটা এরকমভাবে ছুঁড়ে দিত সেটা, এবং সিগারেটটা ছুঁড়ে দিয়ে সেটা এসে আবার ঠোঁটের মধ্যে পড়তো। ইতিমধ্যে সে 5-6জন গুন্ডাকে গুলি কী বলে ঘুষি মেরে উড়িয়ে দিত। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? সিগারেট, চুরুট, যাই বলুন না কেন, আমি একটা ধূমপানের অবজেক্টের কথা বলছি। হতে পারে সিগারেট, হতে পারে চুরুট, হতে পারে হোয়াট এভার ইট মে বি, কিন্তু এইটা আপনারা কেউ বললেন না যে কাউবয় মানেই তার সঙ্গে জড়িয়ে থাকে সিগারেট। এইবারে আসুন, এইবারে ঠুকে যাই। রিভলভার তো থাকবেই, রিভলভার তো হাতে থাকবে, নাচাবে, পিঠে বন্দুক থাকবে, এবং সে গুলি করবে অভ্রান্ত লক্ষ্যে। মানে কীরকম, মানে ধরা যাক তার কোনো সঙ্গীকে হয়তো ফাঁসি দেওয়া হচ্ছে। আমেরিকাতে শেরিফরা, যে কোনো ছোটোখাটো শহরগুলোতে, ছোটোখাটো শহর বা গ্রামাঞ্চলে শেরিফ থাকে, শেরিফের সিদ্ধান্ত নিতে পারে কাউকে ফাঁসি দেওয়ার, এবং খুব ইজি ব্যাপার ছিল একটা সময় পর্যন্ত, খুব ইজি। যখন তখন জায়গায় তাকে ফাঁসি লটকে দেওয়া হতো। গ্রামের মাঝখানে একটা ফাঁসি কাঠ থাকতো, সে লটকে দেওয়া হতো। এখনও মানে অনেক জায়গাতে হয় না এমন নয়, মানে আইন হাতে তুলে নেয় তারা। এবার ফাঁসিতে তাকে লটকে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হবে, সবাই এসছে দেখতে। তার সঙ্গী এলো দূর থেকে, ঘোড়া ছুটতো, ঘোড়া চালাতে সে গুলি করলো, ফাঁসির দড়িতে গুলিটা লাগলো, সে পড়ে গেল, তাকে তুলে নিয়ে তারা বেরিয়ে চলে গেল ঝড়ের মতো, কয়েকজনকে মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। সুতরাং এই যে ফ্যাক্টরটা, ক্র্যাকশট, একদম ক্র্যাকশট, মানে ক্র্যাকশট তো ঘোড়াতে শুয়ে বসে পাশ ফিরে যে কোনো পরিস্থিতিতে, যে জিনিসটা আমরা দেখেছিলাম শোলে ছবিতে অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্রকে, যে তারা রানিং ঘোড়ার মধ্যে থেকে গুলি করছে, এই করছে, তাই করছে, এগুলো অবাস্তব, অবিশ্বাস্য, কিন্তু এটাকেই বিশ্বাসযোগ্যতা দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? অ্যাবসলিউটলি এই জন্য দেওয়া হয়েছে, এর বিজ্ঞাপনের জন্য দেওয়া হয়েছে, এবং এই ইমেজটা তৈরি করার জন্যই দেওয়া হয়েছে যে কাউবয় হাতে সিগারেট না থাকলে সে কাউবয় ইমেজ কমপ্লিট হয় না। অতএব সিগারেট আপনি খেতে চান বা না চান, ইউ হ্যাভ টু স্মোক। কোথা থেকে এলো এই ঘাতক জিনিসটি? কোথা থেকে, কবে, কতদিন আগে শুরু হলো? দেখুন, যত মানুষ পৃথিবীতে দূষণে আক্রান্ত হয়ে মারা যান প্রতি বছর, ফুসফুসের ক্যান্সার হয়ে বা অন্যান্য ক্যান্সারের কারণে, তার থেকে অনেক বেশি মানুষ পৃথিবীতে প্রতিদিন এই সিগারেটের জন্য মারা যান, এই ঘাতক জিনিসটির জন্য মারা যান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এইটাকে সব থেকে বেশি বিজ্ঞাপন করে, এইটাকে সব থেকে বেশি মানুষের জন্য গ্রহণযোগ্য করে, এইটাকেই ব্যবসার অবলম্বন করে, এই কাউবয় ইমেজটা ব্যবহার করে কাজটাকে করা হয়েছে। এবারে একটুখানি তথ্যে চলে যাই, কিভাবে, কবে থেকে, কেন করা হলো, সেটা একটু জেনে রাখা দরকার। প্রথমে একটু বলবো, একটা ছেলে, একজন পুরুষ, এখন বাবার মেয়েরা কিন্তু সংখ্যায় বেশি। পাশ্চাত্যের যদি একটা, আপনি কিচ্ছু না, আপনি গুগলকে জিজ্ঞাসা করুন, দ্য পার্সেন্টেজ অফ স্মোকার ইন মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ল্ড ওয়াইড, আপনি জিজ্ঞাসা করুন, দেখবেন যে পশ্চিমের দেশগুলোতে, আর এই এশিয়ার দিকে এখন শুরু হয়েছে, বিগত বছর 10 ধরে শুরু হয়েছে, ট্রেন্ডটা এসেছে, মেয়েরা প্রচণ্ড পরিমাণে সিগারেট খাওয়া শুরু করেছে, এবং তারা আগের থেকে, মানে পুরুষের থেকে বেশি পরিমাণে খাচ্ছে। পশ্চিমে কি হচ্ছে, পুরুষরা সিগারেট ছেড়ে দিচ্ছে, মেয়েরা সিগারেটটা পিক আপ করছে। মেয়েরা সদ্য শুরু করেছে, সদ্য নয়, ভুল বলা হবে, সীমান্দা ব্যবহার সিগারেট খেতেন, তার অল্প বয়স, সেটা তো 6 দশকের কথা, তিনি সিগারেট খেতেন, বা তারও আগে থেকে সিগারেট মেয়েরা খাচ্ছে না এমন নয়। আমাদের দেশেও আদিবাসী মেয়েরা এখনো পর্যন্ত সুট্টা খায়, ওগুলো কোনো ব্যাপারই নয়, চিরকাল খেয়ে এসছে, নতুন কোনো তথ্য নয়। আপনি মিশরে কেন, আপনি লেবাননে চলে যান,
আপনি হ্যাঁ মিশরে চলে যান, আপনি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশে চলে যান, দেখবেন মেয়েরা হাঁটছে, মরক্কোতে আমি দেখেছি হাঁটছে, পথে হাঁটছে, তাদের হাতে একটা করে কি ছোট্ট ছোট্ট থেলো হুঁকো, আমাদের আগেকার দিনে যে থেলো হুঁকো ছিল, ছোট্ট ছোট্ট একটা যেগুলো ওরা বলে বং, ওইটা করে ওরা মানে রাস্তায় ওইগুলো টানতে টানতে ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে মেয়েরা। ইজি, মরক্কোতে খুব সহজ দৃশ্য এটা। হুকাবার এই ব্যাপারগুলো ওইসব দেশগুলোতে খুব স্বাভাবিক ব্যাপার। মেয়েরা সিগারেট, এবং অন্যান্য দেশে মেয়েরা সিগারেটটা খায় প্রচণ্ড পরিমাণে। এই যে সিগারেট খাওয়ার ব্যাপারটা, এই সিগারেট খাওয়াটাকে, ব্যবসাটাকে করার জন্যেই কাউবয়দেরকে আমদানি করা। দুয়ের দশকে গত শতাব্দের, মানে ঠিক 100 বছর হলো, ঠিক 100 বছর হলো মাচো ম্যান, মাচো ওম্যান ইমেজ ডেভেলপ করার জন্য, সেই ইমেজ ডেভেলপ করে সিগারেটের ব্যবসা করার জন্য কাউবয়দের আগমন। তারা সংখ্যায় কতজন আসল কাউবয় ছিল, দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল ফ্যাক্টর। কিন্তু কাউবয় সাজিয়ে রেখে দেওয়া এন্টায়ার হলিউডের পুরো জায়গাটাকে, মানে যেখানেই মরুভূমি আছে সেখানেই এই ব্যাপারটাকে তৈরি করা। ক্যালিফোর্নিয়া জুড়ে এটা একটা মেটেরিয়াল, এটা একটা ব্যবসা। এই ব্যবসাটা শুরু হয়েছে 100 বছর আগে, যখন থেকে সিগারেট কোম্পানিগুলো বুঝতে পারলো এই ইমেজটা ব্যবহার করলে আমার বিক্রিটা সহজে হবে। একটা উদাহরণ বলি, ওয়েন ম্যাকলারেন, মৃত্যুর কারণ ফুসফুসের ক্যান্সার। এরিক লাসন, মৃত্যুর কারণ ফুসফুসের ক্রনিক রোগ, মৃত্যু 72 বছরে। ওয়েন ম্যাকলারেনের মৃত্যু 52 বছরে। ডেভিড ম্যাকলিন, মৃত্যু 73 বছরে, ফুসফুসের ক্রনিক রোগ, ফুসফুসের ক্যান্সার। এবারে আসুন কেন এই তিনজনের নাম বললাম। প্রথম জন ওয়েন ম্যাকলারেন। ওয়েন ম্যাকলারেন কে? ওয়েন ম্যাকলারেন হচ্ছেন 1955 থেকে 57 সালের মধ্যে কাউবয় ইমেজ দিয়ে তৈরি করা সিগারেটের বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ, দ্য মাচো ম্যান। ডেভিড ম্যাকলিন, এরিক লাসন, ওয়েন ম্যাকলারেন, এরা তিনজনই পরপর সিগারেটের বিজ্ঞাপনে দেওয়া মুখ, এবং এদের তিনজনকে এই কাউবয় ইমেজ ব্যবহার করে কাউবয় সাজিয়ে সিগারেটের বিজ্ঞাপন করানো হলো। কেন বিজ্ঞাপন করানো হলো? তার কারণটা হচ্ছে আরও পিছিয়ে যেতে হবে, তার থেকে 30 বছর আগে। 1924 সালে একটা বিশেষ ব্র্যান্ড, নামটাও বলে দিচ্ছি, মার্লবোরো, তারা মহিলাদের জন্য একটা সিগারেট বাজারে ছাড়ে। খুব একটা বিক্রি হচ্ছিল না, কিন্তু ঠিক তার 30 বছর পর, 31 বছর পর 1955 সালে ওয়েন ম্যাকলারেনের কাউবয় ইমেজটা ব্যবহার করে, কারণ তার আগে ওয়েন ম্যাকলারেন কয়েকটা ছবিতে কাউবয় ভূমিকা অভিনয় করেছেন, তাদের সেখানে গিয়ে সেই ছবিটিতে অভিনয় করার পর এই সিগারেট কোম্পানিটা কি করলো, তারা ওই লোকটিকে ব্যবহার করে একই সিগারেট ওকে দিয়ে বিজ্ঞাপন করানো হলো এবং কাউবয় ইমেজ দিয়ে বিজ্ঞাপন করানো হলো। বলা হলো এটা পুরুষদের জন্য, এই সিগারেটটাই একমাত্র ইমেজ বিল্ডার। হু হু করে ব্যবসা বাড়তে শুরু করলো। এমন একটা সময় এসে উপস্থিত হলো যখন অন্য কোনো সিগারেট আর বাজারে চলছে না, শুধুমাত্র মার্লবোরো আর লাকি স্ট্রাইক। এখনো পর্যন্ত গোটা দুনিয়াতে সব থেকে বেশি বিক্রি হওয়া সিগারেটের ব্র্যান্ডের নাম মার্লবোরো। এখনো পর্যন্ত তার বিজ্ঞাপনে ব্যবহার করা হয় কাউবয় ইমেজ। কিন্তু এই ওয়েন ম্যাকলারেন মাত্র 52 বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে মারা গেলেন। হ্যাঁ, টেক্সাস ফিল্ম বলতেন আপনারা, একদম ঠিক। এই টেক্সাস ফিল্ম ফ্যাক্টরটাই ওই জন্য হয়েছিল। ফুসফুসের ক্যান্সারে মারা গেলেন এরিক লাসন, সিগারেটের বিজ্ঞাপন করেছিলেন, মারা গেলেন 72 বছরে ওই ফুসফুসের ক্রনিক রোগে। ডেভিড ম্যাকলিন, মৃত্যুর কারণ ফুসফুসের ক্রনিক রোগ, ফুসফুসের ক্যান্সার। পরপর নতুন মুখ আনা হচ্ছে, তাদের কাউবয় ইমেজ ব্যবহার করা হচ্ছে, এবং তাদেরকে আমি তো জানি সবই দিদি ভাই, তারপরে ওই যে বললাম ইমেজের ফাঁদে, ঘাতকের ফাঁদে পড়ে যাওয়া,
এই জন্যেই তো অনুষ্ঠানটার নাম ঘাতক। আমি তো বললাম আজকে এটা আমার নিজের সঙ্গে নিজের লড়াই, অনুষ্ঠানটার বিষয়টাই তো তাই। এবারে 90 সালে চলে আসুন কেন? ওয়েন ম্যাকলারেন ধূমপান বিরোধী প্রচারে নামলেন যখন তার ক্যান্সার ধরা পড়ার পর। এবার কি করা যায়? তিনি কি করলেন? প্রচারে কি ব্যবহার করলেন? তার আগের অদ্ভুত সুন্দর চেহারা, মাচো ম্যান চেহারা, ঘোড়ায় চড়ে ছুটে বেড়াচ্ছেন, তার ছবি, আর নিচে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন, বিশীর্ণ চেহারা, আর তার ছবি, দুটো ছবি পাশাপাশি রেখে বিজ্ঞাপনের প্রচারে নামলেন। তিনি প্রচার করতে শুরু করলেন, সিগারেট খাওয়া আপনারা বন্ধ করুন, আপনারা সিগারেট খেলে আমার মতো এরকম অবস্থা হবে। কিন্তু তার স্ত্রী গেলেন আদালতে, বললেন এই সিগারেট খেয়ে আমার স্বামীর এটা হয়েছে, আমার স্বামীর ক্যান্সারের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তার মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। আদালতে মামলায় হেরে গেলেন তিনি। প্রমাণ করা হয়ে গেল যে সিগারেট খেয়েই যে ক্যান্সার হয়েছে সেটা ওভাবে প্রমাণ করা যাবে না। সিগারেট কোম্পানিগুলোর বাঘা উকিল ছিল। হেরে গেলেন ওয়েন ম্যাকলারেনের স্ত্রী। অ্যান্টি স্মোকিং ক্যাম্পেন মুখ থুবড়ে পড়ল। শুধু দাদামণি কেন, জ্যাকি শ্রফ থেকে শুরু করে, মৃদুল চক্রবর্তী থেকে শুরু করে কোন অভিনেতা বাকি থেকেছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের দেশে মেয়েদের সিগারেট খাওয়াটাকে খুব একটা ওপেন চোখে দেখা হয় না, কিন্তু মেয়েরা সিগারেট খায়। কদিন আগের একটা ঘটনা, আমি মানে যখন লকডাউনের আগের কথা বলছি, আমি কোনো একটা জায়গাতে একটা অনুষ্ঠান থেকে ফেরার পথে বোধহয় দাঁড়িয়ে রাস্তায় কিছু একটা কেনার জন্য গাড়ি থেকে নেমেছি তো হ্যাঁ, গাড়িটা পাশেই রয়েছে। ঠিক বলেছেন নবীন, একদম ঠিক। তো একজনের তরুণ ছেলে মেয়ে, একেবারে অল্প বয়সী, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, ছেলেটি আমাকে এসে বলল, আমার হাতে একটা সিগারেট ছিল, রাইট? ছেলেটি এসে আমাকে শুধু আগুনটা হবে, তাহলে নিশ্চয়ই। তো আমি লাইটারটা তাকে দিলাম। ছেলেটি লাইটারটা নিয়ে একটু দূরে তার বান্ধবী দাঁড়িয়ে রয়েছে, গিয়ে তার বান্ধবীকে দিল। বান্ধবী একটা সিগারেট ধরালো, সে ফেরত দিয়ে গেল। আমি তখন বললাম, আচ্ছা ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তোমার বান্ধবী সিগারেটটা খাবে, তুমি কি সিগারেট খাও? না, আমি খাই না। বান্ধবী খায়, হ্যাঁ। তা তুমি তো বান্ধবী তো সে চাইতে পারতো আমাকে যে লাইটারটা। বলে, না, আপনি জানেন না, একদম কেউ পছন্দ করে না, মেয়েদের সিগারেট খাওয়া কেউ পছন্দ করে না, তুমি করো। আমি কি বলবো, ওটা ওর পছন্দ, ও খায়, আমার কিছু বলার নেই, খায়, কি করবো বলুন? আমি মনে ভাবলাম একদম ঠিক। অনেক সময় তো এরকম হয়েছে, আমার কোনো বান্ধবীরা হয়তো পছন্দ করেনি, তারা মেনে নিতে বাধ্য হয়েছে। অর্থাৎ ব্যাপারটা কিরকম? অর্থাৎ ব্যাপারটা এইরকম যে আপনি একটা নেশা, আমি যেমন যে যুক্তিটা সাজাই, এটা আবার বলছি, নিজের সঙ্গে নিজের লড়াই। আমি যুক্তিটা কি সাজাই? যুক্তিটা এরকম সাজাই যে মানুষের একটা না একটা নেশা লাগে। আমি তো অন্য কোনো কিছু করি না, আমার তো অন্য কোনো বদগুণ নেই, তাহলে একটা নেশা লাগে, সিগারেটটা খাবো। এই যে রবীনবাবু এখানে রয়েছেন, রবীনবাবু থেকে শুরু করে রঘুনাথবাবু বলছেন, রীনা দিদিভাই বলছেন, প্রত্যেকেই বলছে তুমি তো জানো, তাও তুমি কেন খাও? রবীনবাবু আমাকে কতবার বলেছেন, আপনি জানেন আমি এককালে খেতাম, ছেড়ে দিয়েছি, জানেন তো মশাই, দীর্ঘ সময় বাঁচতে গেলে আপনাকে ছাড়তে হবে। খুব ভালো করে জানি, কিন্তু এমন ঘাতক ফ্যাক্টর যেটা সাবকনসাসে ঢুকে বসে আছে, নিকোটিন এমন একটা জিনিস, আপনাকে নেশায় আসক্ত করার পর নিকোটিনকে আপনি ছাড়তে চাইবেন, নিকোটিন আপনাকে ছাড়বে না। আমাদের রক্তে ঢুকে যাওয়ার পর সে ঘাতক ভূমিকা নেবে। আবার এটাও ঠিক কথা, এই করোনা মহামারীর পরিস্থিতির গোড়ার দিকটা থেকে যেটা শুনছিলাম, বিদেশি আমার অধিকাংশ বন্ধুরা কেউ সিগারেট খায় না, তাদের বান্ধবীরা বা তাদের স্ত্রীদের মধ্যে 70% জন সিগারেট খায়। দেখুন, এটাও ঠিক কথা, তাদের বক্তব্য বা তাদের দাবি, সিগারেট খেলে চট করে যে সমস্ত সিজনাল অসুখ বিসুখ সেগুলো নাকি ধরে না। যারা দীর্ঘদিনের স্মোকার তারা নাকি চট করে আক্রান্ত হয় না। উল্টো দিক থেকে দেখুন, এই ঘাতক রোগটি, যে রোগটি ফুসফুসকে আক্রমণ করে, সেই রোগটি কিন্তু যারা ধূমপায়ী তাদের আক্রমণ করে পেরে ফেলতে পারে।
কারণ আমাদের ফুসফুস অন্যদের থেকে অনেক দুর্বল। আমার বাপ মারা গেছেন ফুসফুসের রোগে, তার মৃত্যুর বয়স হয়নি, তাকে তিনি মারা গেছেন। তারপরেও এতটা জানাশোনার পরেও আমার কাকা দীর্ঘদিন সিগারেট খেতেন, তার কাছ থেকে ছোটবেলায় বাবাকে, কাকাকে, দাদুকে সবাইকে খেতে দেখেছি। এটা একটা হেরিডিটারি ফ্যাক্টর, এই ঘাতক ফ্যাক্টরটাকে, এটা একটা অজুহাত, একদম ঠিক, এটা একটা অজুহাত। এই অজুহাতগুলো, এই তৃতীয় হাতকে আমরা ব্যবহার করি। খুব ভালো কথা, খুব ভালো কথা বিশ্বনাথ, খুব ভালো, কোনো নেশা করো না তুমি। আমরা অজুহাতটাকে ব্যবহার করি, কিন্তু আসুন আরো কয়েকটা তথ্য আপনাদের জানিয়ে দিই। ধূমপানের সঙ্গে ফুসফুসের ক্যান্সারের সম্পর্ক আছে কি নেই এইটা আদালতে প্রমাণ করা যায়নি বলেই ওয়েন ম্যাকলারেনের স্ত্রী কোনো রকম ক্ষতিপূরণ পাননি। আজ পর্যন্ত কোনো সিগারেট কোম্পানির বিরুদ্ধে আপনি করবেন, আপনি যে কোনো রকম মামলা করতে যাবেন, তারা বলবে আপনি মামলা করতে পারবেন না। কেন? কারণ হিসেবে তারা কি বলবে? কারণ হচ্ছে তারা কি করছে, একটা সিগারেটের প্যাকেটের গায়ে দিয়ে রাখছে, একটা বিভৎস বিকৃত ছবি দিচ্ছে, গলার ক্যান্সারের ছবি দিচ্ছে। এর ফলে এই ওয়ার্নিং থাকার ফলে আপনি কি করবেন? আপনি পারবেন না, আপনি মামলা করতে পারবেন না। বলা হচ্ছে, আপনাকে তো ওয়ার্নিং দিয়ে বলা হয়েছিল, আপনি কেন খেয়েছেন, কে খেতে বলেছিল আপনাকে? কি আমি খেতে জোর করেছিলাম? আপনাকে তো বরং বলা হয়েছিল আপনি খাবেন না, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, এটা আপনি খাবেন না, এটা বলা হয়েছিল। শরৎ, আমি তোমাকে একটা অনুরোধ করবো, কারোর সঙ্গে কোনো রকমভাবে কোনো ধরনের পায়ে পা লাগিয়ে ঝগড়া করাটা বন্ধ করো। আমি অনুরোধ করছি তোমাকে, যে কোনো পরিস্থিতিতে কখনো এটা করবে না। এই 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 ব্যাপারটা খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমি কেন আমার নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারি না। আপনারা যারা ধূমপান করেন নিজেদের প্রশ্ন করুন। এরকম তো অনেকে আছে যারা সিগারেট খায় না, তারা সিগারেট না খেয়েও তো দিব্যি আছে। তাহলে আমাদের মতো লোক যারা সিগারেট খাচ্ছি বা সিগারেট জেনে শুনে খাচ্ছি, দোষ আছে জেনে শুনে খাচ্ছি, কেন খাচ্ছি? বিষয়টা বেশ লাগে। কোনো কিছু শিল্পী, ব্যাপারটা ওই বেশি কমের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে নেশার ব্যাপার। একবার নিকোটিন যদি রক্তে ঢুকে গিয়ে নেশা তৈরি হয়ে যায়, আমি জানি না অর্ণব কেন কিছু বলছে না। অর্ণবের বলা উচিত, কারণ অর্ণব ধূমপাই, আমি জানি, আমারই মতো। অর্ণব আমাকে বোঝানোর চেষ্টা করে, তুমি এটা হালকা সিগারেট যে এটা খাও, ওইটা ভালো। আমি জানি হালকা হোক পলকা হোক, সব সিগারেটই এক রকম। এই যে ডেভিড লিখছে, আই ডোন্ট স্মোক অর ড্রিঙ্ক, খুব ভালো কথা। তুমি জীবনে কখনো কোনো দিন মদ্যপান করনি বা ধূমপান করনি তো? চমৎকার। তাহলে তুমি যখন স্বর্গে যাবে, স্বর্গ তোমার জন্য প্রশস্ত জায়গা, সেখানে গিয়ে তুমি নিজেকে বলতে পারবে আমি ধূমপান করিনি, মদ্যপান করিনি, স্বর্গ আমার জন্য জায়গা। যে সেখানে একটা নিরামিষ জীবন তুমি যাপন করবে। এটা হচ্ছে ধূমপায়ী বা মদ্যপায়ীদের কতগুলো অজুহাত, এটা কতগুলো অজুহাত, এবং মাথায় রাখতে হবে, একদম ঠিক ধ্রুব, এটা অ্যাবসলিউটলি তাই। বিভিন্ন রকম অজুহাত তৈরি করে আমরা ধূমপান করেই যাব। আমরা জানবো যে এটার ফলে আমার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সে তো ঠিক, খুব ভালো কথা ডেভিড যে তুমি বন্ধ করেছো। আমি একসময় মদ্যপান করতাম, বহুদিন আগে ছেড়ে দিয়েছি, আমার কোনো রকম ইচ্ছে নেই, কিন্তু সিগারেটটা থেকে বেরোতে পারি না। এবারে আসুন কয়েকটা সমীক্ষার উদাহরণ বলি, কয়েকটা প্রসপেক্টিভ কেস স্টাডি বলতে যেটাকে বলা হয় সেরকম কয়েকটা বলি। 51 সালে ব্রিটেনে 30,000 ডাক্তারকে নিয়ে 50 বছরের একটা সমীক্ষা চালানোর ছক করা হলো, যে 30,000 ডাক্তার আগামী 50 বছর ধরে, মানে 81 সাল পর্যন্ত, মাফ করবেন 2001 সাল পর্যন্ত তারা সমীক্ষা করবেন। সমীক্ষা করে তারা দেখবেন যে সিগারেটের সঙ্গে ফুসফুসের ক্যান্সারের সম্পর্ক কি। তখন সমীক্ষার কি ফলাফল বেরোলো, এটাও তো জানতে ইচ্ছে করে, আমার তো জানতে ইচ্ছে করে। ফলাফলটা কি বেরোলো, যে যারা সিগারেট খায়, অল্প বয়স থেকে যারা সিগারেট খাচ্ছে, তারা সিগারেটটাকে কোনো বয়সে গিয়েই ছাড়তে পারবে না। জানি ডেভিড, এরকম এইগুলো আমি চেষ্টা করেছি, কার্বন প্যাচ ইত্যাদি চেষ্টা করেছি। আর যারা সিগারেট খায় না,
যারা অল্প বয়স থেকে সিগারেট খাচ্ছে তারা চট করে সেটা ছাড়তে পারবেন না। আর যারা ধূমপায়ী নন, যারা মাঝ বয়স থেকে হঠাৎ করে এসে ধূমপান করতে শুরু করেছেন, তাদের ধূমপায়ী হওয়ার আশঙ্কা থাকছে খুব কম। হয়তো 2-4 দিন খেলো, তারপরে তারা বন্ধ করে দেবে, কারণ সিগারেটটাকে তারা তাদের মস্তিষ্ক গ্রহণ করবে না। তাহলে কাদের মস্তিষ্ক সিগারেটটাকে গ্রহণ করবে? ঘাতককে কোন মস্তিষ্ক গ্রহণ করবে? যে মস্তিষ্ক গড়ে ওঠার সময় এই জিনিসের স্বাদ একবার পেয়েছে, সেই মস্তিষ্ক কিছুতেই সেটাকে ছাড়তে চাইবে না। তাহলে শুরু করেছে যারা অল্প বয়সে, আমার মতো আমি 14 বছর বয়সে শুরু করেছি। 14 বছর বয়সে আমি সিগারেট খেতে শুরু করেছি। কেন? কি দেখে শুরু করেছি? প্রথম কি আমার ভালো লাগতো? না। কাশি হতো? হ্যাঁ। ভয় পেতাম? হ্যাঁ। তাও খেতাম। কেন? এক তো নিষিদ্ধ বস্তু, 2 বাপকে দেখেছি, ঠাকুরদাকে দেখেছি, কাকাকে দেখেছি, মনে হয়েছে ঠিক আছে খাবো, আমিও খাবো, এবং খেয়েছি। বড় হওয়ার চেষ্টা করছি। তখন বড় হওয়ার একটা ব্যাপার ছিল, যে বড় হয়ে যাবো, সিগারেট খাওয়া মানে বড় হয়ে যাব। এই যে অল্প বয়সে যারা শুরু করেছে, তারা কিছুতেই যত চেষ্টাই করুক না কেন, তাদের মধ্যে অল্প কিছু লোকজন পারবে। যারা একটু বেশি বয়সে শুরু করেছে, ধরা যাক আমার বাবার উদাহরণ বলি। আমার বাবা শুরু করেছিলেন ওই ধরুন কলেজের শেষের দিকে, ইঞ্জিনিয়ারিং পড়তে শেষের দিকে, অর্থাৎ 14-15 বছর বয়সে নয়। তাই বাবা পেরেছিলেন তার 58-59 বছর বয়সে এসে সিগারেটটা একদম ছেড়ে দিতে। খেতেন না। অনেকদিন পর্যন্ত হাতে একটা এরকম সিগারেট হাতে রাখতেন, ধরাতেন না। ধরাতেন না। কিন্তু সেটা কি হতো, সেই সিগারেটটা মানে ওই অভ্যাসের জন্য অনেকে এটা করে, এরকম করে ধরিয়ে রাখে, এরকম করে, মানে অ্যাজিভ যেন খাচ্ছে, স্মৃতিটা রাখার জন্য। কিন্তু তাদের নেশার সম্পর্কে আমার বক্তব্যটা হচ্ছে, তাদের নেশা কিন্তু ওই রকম নেশা নয়। যেরকম নেশা কিনা ইন রিয়েলিটি, যেরকম নেশা ওই 14-15-16 বছর বয়সে যারা নেশাটা করেছে, তাদের পক্ষে তাদের মস্তিষ্ক কিছুতেই ওই সিগারেটের ওই যে নিকোটিন ফ্যাক্টরটা আছে, সেটাকে তাদের কিছুতেই ছাড়তে দেবে না। আমি ছাড়ার চেষ্টা করেছি। আমি এই ব্যাপারে বলতে পারি, এই ব্যাপারটা উত্তরটা আমার হবে হচ্ছে ওই সেই পুরনো উত্তরের মতো হবে আর কি। কঠিন ব্যাপার কিছুই না। আমি জীবনে 100 বার ছেড়েছি, আবার 100 বার ধরেওছি, তো 100 বার আবার ফিরেও তো ধরেছি। তো সুতরাং কায়দাটা ওইখানে বুঝতে হবে। আচ্ছা, একটা অনুরোধ আমি মাঝখানে করবো, অনেকে আছেন দেখছি, দয়া করে যে যা দেয়ালে একটু শেয়ার করে দেবেন। কারণ আমরা তো অনেকদিন ধরে অনুষ্ঠানগুলো আমি করছি, কিন্তু সেরকম মানে যতটা পাওয়ার কথা ভালো জিনিসের ক্ষেত্রে যা হয়, রেসপন্স পাওয়া যায় না। অথচ আমি দেখেছি একজন গায়ক, তিনি নামকরা গায়ক, অভিনেতা, তিনি একটা সিগারেট ধরিয়ে বলে, আমি সন্ধ্যেবেলা রোজ একটু ভডকা খাই, তো আমার টাকা দরকার, এখন তো অনুষ্ঠান কিছু হচ্ছে না, তা আপনারা 200 টাকা করে দেবেন, অমুক দিন আমি গান গাইব। এই ধরনের অনুষ্ঠান দেখা যাচ্ছে লোকজন দিব্যি তারা করে খাচ্ছে। কিন্তু আমরা তো আপনাদের কাছ থেকে কিছু চাইনি। আমার যেটা অনুরোধ, আপনারা যদি একটু না প্রচারটা করেন, শরৎ যে কথাটা বারবার করে বলতে চাইছেন, আমি হয়তো রেগে যাচ্ছি, কিন্তু কথাটা দরকার, প্রচারটা একটু করা দরকার। যে যার ওয়াল একটু শেয়ার করে দিন না, তাহলেও তো কিছু লোক দেখে। আমরা তো দরকারি কথাই বলি, খারাপ তো কিছু করি না। তো সেইটা একটুখানি যদি অনুগ্রহ করে, হাত জোর করে অনুরোধ এটা আমার। শরৎ এই কথাটাই বলতে চাইছে, আমাকে যে ধমক খাচ্ছে বারবার, কিন্তু আমি ওই কথাটা বলতে চাইছি, একটু শেয়ারটা করুন, একটু প্রচারটা করুন। কারণ উল্টো পাল্টা অসভ্যতা, আজকে রাত্রে অনুষ্ঠানে যেরকম দেখবেন যে প্রচুর অসভ্যতা চারদিকে হয়, সেগুলো লোকে দেখে, অথচ দরকারি ব্যাপার। কালকে রাত্রে আমার সঙ্গে রিনা দিদি ভাইয়ের কথা হচ্ছিল, গেজেল যারা তাদের না, অনেকে আবার আছে গাঁজা খেলে সিগারেট খেতে পারে না, এটা অনেক রকম ব্যাপার। সরজিৎ, তোমার অভিজ্ঞতাটা ভালো। আমি অনুরোধ করবো যে এই যে মানে প্রচারের জন্য, মানে আপনারা যার দেওয়ালে, এখানে এখন 71-75 জনকে দেখছি, 75 জনই যদি নিজের দেওয়ালে লিঙ্কটাকে শেয়ার করে দেন, এটা আমার অনুরোধ। তাতে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে কি না, লোকজন একটু জানবে ভালো ব্যাপারগুলো, বা আমাদের চ্যানেলটা সম্পর্কে একটু জানবে। এইটুকু দাবি তো খুব একটা বিশেষ কিছু নয়। একজন গায়ক, নামকরা গায়ক অভিনেতা যদি একটা সিগারেট টানতে বলতে পারেন, আমি সন্ধ্যেবেলায় ভডকা খাই, তার জন্য পয়সা দিতে হবে আপনাদের, আমি তো ভাই সে কথা বলছি না আপনাদের। আমি বলছি যে আমাদের
যে ছোট্ট টিমটা আছে সেই টিমটার ছেলে মেয়েদের সাস্টেন করার জন্য তো কিছু টাকা পয়সা লাগে। আমরা টাকা পয়সা চাইনি। এই লকডাউনের মধ্যে আমরা প্রতিদিন কাজটা করছি, রিচুয়ালি করছি। এইটুকু প্রত্যাশা যদি করি, অন্যায় করছি কি একটু চিহ্ন দিয়ে জানান তো, কথাটা অন্যায় বলছি না ঠিক বলছি, চিহ্ন দিয়ে জানান। হ্যাঁ, অল্প বয়সে অনেক ছেলে মেয়েদের দেখানোর জন্য সিগারেট খেয়ে হিরোগিরি দেখায়, কিন্তু সেই হিরোগিরি দেখাতে গিয়ে কখন যে নেশাটা ধরে যায় মৌমিতা, সেইটা বোঝা খুব মুশকিল। একটু চিহ্ন দিয়ে বলুন তো আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম, যে যার ওয়ালে শেয়ার করার ক্ষেত্রে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার ক্ষেত্রে একটু দরকার হয়ে পড়েছে। আমি যে ওই গায়কের এটা যখন শুনলাম, মানে এই ভিডিওটা যখন দেখলাম, তিনি বলছেন আমি সন্ধ্যাবেলা ভডকা খাই, আমার ভডকা খাওয়ার টাকা তুলে দিন আপনারা, আমার গান শুনবেন, আমি গাইবো, 200 টাকা করে দিবেন, দিয়ে গাইবেন, দিয়ে শুনবেন। এই যে ব্যাপারটা, এটাতে আমার একটু আপত্তি আছে, কিন্তু কিছু বলে লাভ নেই। তিনি বলতেই পারেন এবং বহু লোক সেটা শুনতেও পারে। তাই যদি হয় তাহলে আমরা তো কিছু খারাপ কথা বলছি না, আমি তো কিছু খারাপ কথা বলি না। আমি রাত্রিবেলা আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসি, প্রতিদিন আপনাদের রিচুয়ালি বলছি, এতদিন ধরে আজকে 141 দিন হলো, প্রত্যেক দিন করে যাচ্ছি। তার বিনিময়ে এইটুকু প্রত্যাশা করতে পারি না যে আপনারা একটু শেয়ার করবেন, আপনারা একটু বিভিন্ন জায়গাতে লোকজনকে বলবেন এবং যেটা ভালো সেটার দিকে মানুষকে টানবেন। আমি তো মদ খাওয়ার টাকা চাইছি না আপনাদের কাছে, টাকা তো চাইনি, ইনি তো টাকা চাইছেন প্রকাশ্যে, তার বেলায় তো কোনো আপত্তি হয় না। এই আচরণগুলোকে তো আমি মনে করি এগুলো মানুষের, মানে এই ধরুন এই যে পরিস্থিতিটা চলছে, এর শুরুর দিন থেকে সচেতনতা তৈরির চেষ্টা তো আমরা করছি, আমি করছি। তো সচেতনতা তৈরির চেষ্টা যেখানে আমি করছি, সেখানে আমি তো কোনো অন্যায় কিছু করিনি, খারাপ কিছু করিনি। অথচ মাথায় রাখুন তো, হ্যাঁ, অথচ বলুন তো আমাকে যে এই সমস্তগুলোকে আপনারা পেট্রোনাইজ করবেন, আর আমি পেট্রোনাইজ পাবো না কেন? আমি কি অপরাধ করেছি? আমি অপরাধটা কি করেছি? আমি তো খারাপ কিছু কথা বলিনি কোনোদিন। সবসময় চেষ্টা করেছি কনসাস করতে, খবরগুলো দিতে। আর একজন মদ খাওয়ার জন্য টাকা চাইতে পারলে সেখানে হাজার হাজার লোক যাবে, গিয়ে তারা মদ খাওয়ার টাকা দেবে, তাহলে সমাজটা কোন দিকে যাচ্ছে? ছোট্ট প্রশ্ন, সমাজটা কোন দিকে যাচ্ছে? অনেককে দেখতে পাচ্ছি রয়েছেন, আপনারা প্রত্যেকে তাহলে আমাকে কথা দিন যে আমার ওয়ালে আমি এটাকে শেয়ার করবো, এবং আমার ওয়ালে কয়েকটা কথা লিখে শেয়ার করবো যে এই চ্যানেলটা একটু দেখুন, এতে আপনার এই সুবিধা হবে। কয়েকটা কথা লিখে আমি এটা করতেই পারি, যদি আমি এগুলো শুনতে পারি দিনের পর দিন, এটুকু আমি করতে পারি, বা ইউটিউব চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করতে পারি। আর কেউ যদি আমাকে ভডকা খেতে হবে, আমাকে টাকা দিন আপনারা, 200 টাকা করে দিয়ে আমার গান শুনবেন, সেই গান আমার শোনার ইচ্ছে থাক বা নাই থাক, অ্যাপ্রোচটা তো আমার পছন্দ হচ্ছে না, এটা তো আমার সঙ্গে যাচ্ছে না, এই অ্যাপ্রোচটাকে অ্যাকসেপ্ট করতে পারা যায়, আর আমার অ্যাপ্রোচটা অ্যাকসেপ্ট করা যায় না। কারণ কি না, আমি নরম করে কথাটা বলি বলে? আচ্ছা, তাহলে তো অন্যভাবে কথা বলতে হবে, কিছু মনে করবেন না। কারণ আমি 141 দিন ধরে কাজটা করার পরে আমার খানিকটা হলেও তো কর্তৃত্ব এসছে ব্যাপারটার ওপরে, আমি তো বলতে পারি, এইটুকু তো আমি চাইতেই পারি। আমি তো বলছি না আমার ভডকা খাওয়ার টাকা দিন, আপনারা টাকা চাইনি তো, বলছি আপনাদের যার দেওয়ালে শেয়ার করুন, আর ইউটিউবের চ্যানেলটাকে শেয়ার করুন, ওটাকে সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে করতে বলুন। কারণ যে মিডিয়া আপনারা দেখেন তার মানে কি আপনারা এইটার জন্যই যোগ্য? এটা ভাবছেন কি যে হ্যাঁ এই ধরনের এরাই ঠিক আছে, যারা এরকমভাবে মদ খাওয়ার টাকা চাইতে পারে, যারা এরকমভাবে সমাজকে এইভাবে খারাপ দিকে নিয়ে যেতে পারে, তারা ঠিকঠাক, আর আমি যেখানে একটা সুউদ্যোগ নিচ্ছি আমরা ভুলভাল, তখন এই যে শরতের যদি এটা মনে হয় অন্যায়, তো মনে হচ্ছে না যে কেউই এটা ব্যাপারটা নিয়ে ভাবে না, সবাই আসে দেখে, কিন্তু তারপরে আর কেউ করে না। কারণটা কি না, কারণটা হচ্ছে আমি এখানে কোনো রকম সমালোচনা করি না, নোংরা কথাবার্তা বলি না, খিস্তি খাস্তা করি না, যেগুলো করলে যেগুলো খুব চলে সেগুলো কতদিন এইগুলো নিয়ে পড়ে থাকবো আমরা? দিস ইজ দ্য কোয়েশ্চেন। অর্ণব একটা কথা আমাকে বলেছিল, কোন একজন অভিনেতা নাকি অভিনেত্রী কি জানি, তিনি নাকি দেখতেন আমি না মানুষদের সমালোচনা করি বলে তার খারাপ লেগেছে বলে তিনি দেখেন না। শুনে আমি মনে হলো যে হাততালি দিই, বাহ চমৎকার কথা, চমৎকার যুক্তি। আমরা তো দেখছি, আমাদেরকে কেন উনি বলছেন? আপনি দেখছেন ঠিকই, দেখে আপনি যদি উপকৃত হন তাহলে আপনি সেটাকে আরো 5 জনের কাছে ছড়িয়ে দিচ্ছেন না কেন? আপনি কেন না মানুষদের প্রসঙ্গে বলবেন না, সোচ্চার হবেন না? আমি তো সোচ্চারে বলছি, আপনি কেন হবেন না? আপনি তখন দেখবেন না, এই জন্য দেখবেন না যে আমি না মানুষদের কথা বলছি বলে।
যারা দেখছে না তাদের জন্য বলছি বলে, হ্যাঁ বলবো, 100 বার বলবো। তাতে আপনি যদি না দেখেন তাহলে বুঝবো যে আপনিও ঠিক তাদের দলেই পড়ে আছেন। আপনার মধ্যে সেই শুদ্ধিটা ঘটেনি বা দরকার নেই আপনার সেই শুদ্ধিটার, তাই না? যে কারণে গতকাল এই ঘাতক প্রসঙ্গেই বলি, এগুলোও কিন্তু ঘাতক এক ধরনের। এই চিন্তাগুলো মানুষকে খতম করে, শেষ করে দেয়। কিরকম বলি, কোজিকোড়ে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে, কিংবা কোজিকোড়ে বিমান দুর্ঘটনা ঘটার পরপরই পাকিস্তানপন্থী কিছু বাংলাদেশি, পাকিস্তানের কিছু লোকজন তারা লিখতে শুরু করে দিল যে আরে সবগুলো মরে গেল না কেন, সবগুলো মরে গেলে ভালো হতো। উর্দু ভাষায় লেখা। তারা অনেকে মনে করে উর্দুতে লিখলে হয়তো আমরা বুঝতে পারবো না। আমরা বুঝতে পারি, আমি তো উর্দু পড়তে পারি, দিব্যি পারি। আমি পড়লাম, আচ্ছা এই বক্তব্য। তাও মনে পড়ে গেল করাচিতে 22শে মে একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল। তার প্রতিক্রিয়াতে কিন্তু আমরা এরকম লিখিনি, ভারত থেকে এরকম লেখা হয়নি। এইবারে কনক্লুশনটা এইখানেই শেষ হচ্ছে না। কনক্লুশনটা হচ্ছে যে অন্য জায়গা থেকে কি না, করাচির বিমান দুর্ঘটনা, পাকিস্তানের বিমান দুর্ঘটনার পরে পাকিস্তানের পাইলটদের সমস্ত লাইসেন্স বাতিল হওয়া, কারণ কিনা তারা ভুয়ো লাইসেন্স, ফেক লাইসেন্স নিয়ে কাজ করছিল বলে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বিমান ঢুকতে না দেওয়া সিদ্ধান্ত নেওয়া। আমার বলে আমি লিখলাম কালকে রাত্রে, একজন 2-3 জন বাঙালিকে দেখলাম পোস্ট করছেন, মন্দির তো তৈরি হলো, তাহলে প্লেন পিছলে গেল কেন? অর্থাৎ তারাই সেই বাঙালি যারা বলতে পারেন, খুব সহজে বলছি অর্ণব, তোমার সেই বন্ধুকে বলো, তারাই সেই বাঙালি যারা বলতে পারেন যে উনি তো আমরা তো দেখছি, আমাদের কেন আপত্তি করছেন, আমাদের কেন উনি ধমক দিচ্ছেন। আমি সেই বাঙালিদের বলছি যারা এই গা বাঁচিয়ে চলা বাঙালি, অথচ দরকার পড়লে একটা করে কামড়ে দেওয়ার বাঙালি। এই বাঙালিরা হচ্ছে আমাদের এই সিগারেটের চেয়েও 1000 গুণ বেশি ঘাতক, 1000 গুণ বেশি ঘাতক। তাই লড়াইটা আমি আবার বলছি, এই সিগারেটের বিরুদ্ধে আমার নয়, লড়াইটা হচ্ছে সেই বাঙালির বিরুদ্ধে আমার বা আপনাদের বা আমাদের সকলের, যারা নিজেদেরকে ওই গা বাঁচিয়ে চলে আজকে এইখানটায় নিয়ে এসে ফেলে দিয়েছেন, যেখানে বলতে পারেন মন্দির তো তৈরি হলো, তাহলে প্লেন পিছলে গেল কেন? তাহলে পাকিস্তানের বক্তব্যের সঙ্গে তার বক্তব্যের পার্থক্যটা কোথায় থাকলো? তাদের সমালোচনা করলে কোন অন্যায়টা করা হচ্ছে একটু আমাকে বোঝান তো, আমাকে একটু বোঝান না, চিহ্ন দিয়ে বোঝান না যে পাকিস্তানের ওই সমালোচকদের যারা প্রত্যেকের মৃত্যু কামনা করেছে কোজিকোড়ের প্রতিটি যাত্রীর, তাদের সঙ্গে এই বাঙালির পার্থক্যটা কোথায়, বা তাদের সঙ্গে এদের পার্থক্যটা কোথায়? যারা এই কথাটা বলে, একটা দেখলাম খুব ঘুরছে, কোনো একজন অতি বুদ্ধিমান লিখেছেন যে রাম তো তার স্ত্রীকে আগুনের মধ্যে ঠেলে দিয়েছিলেন, আমি বরং রামমোহনের পুজো করব, যে রামমোহন বহু নারীকে আগুনের হাত থেকে বাঁচিয়েছিলেন। খুব সত্যি কথা। আমি বলি এরাই ঘাতক। কেন জানেন? এরা নিজেদের ইতিহাসটা, সংস্কৃতিটা ঠিকমতো পড়েননি, সংস্কারটা জানেন না বলেই আজকে এরা এই ভাষায় কথা বলতে পারেন। রাম কি করেছিলেন? যদি বিতর্কেই যেতে হয়, আমি বিতর্কে গিয়ে পরিষ্কার বলছি আপনাকে, তিনি গণতন্ত্রের মর্যাদা রেখেছিলেন। তিনি তার সময় না মানুষদের কথা শুনতে বাধ্য হয়েছিলেন গণতান্ত্রিক রাজা বলে, যে কারণে রাম রাজ্য বলা হয়। তাকে মহাকাব্যের চরিত্রই বলুন, বাস্তব বলুন, যা ইচ্ছে বলুন, কার্বন ডেটিং দিয়ে প্রমাণ করা হয়ে গেছে সেগুলো মহাকাব্যের চরিত্র নয়, সেগুলো বাস্তব। সে প্রসঙ্গ হয়েছে, আলোচনা করে দিয়েছি আমি। কিন্তু আমি বলতে চাইছি যে আজকে রামের সঙ্গে রামমোহনকে গুলিয়ে ফেলে এবং সেইটা নিয়ে যারা প্রচার করতে থাকে, তাদের দিনকালটা ফুরিয়ে ফেলতে হবে। ঘাতক যদি কেউ থাকে সমাজে, এরা হচ্ছে ঘাতক। ক্ষতি এরা করছে। এই সিগারেট তো ক্ষতি, কিন্তু সামাজিক ঘাতকের দিকগুলো আপনারা দেখবেন না, ভাববেন না একবারও। আজকে সন্ধ্যের অনুষ্ঠানে আমি আমন্ত্রণ করে ডাকলাম, আপনারা চেনেন আদিত্যকে, আদিত্য ব্যানার্জি। আদিত্য আজকে আপনাদের জানাবের অভিজ্ঞতা, এই ঘাতকরা কিভাবে হায়নার মতো দল বেঁধে আক্রমণ করে এবং কি করছে তার সঙ্গে। দেখুন, দেখার চোখটা যদি প্রসারিত না থাকে,
আপনি যদি দুনিয়াটাকে খুলে দেখতে না পারেন, এই কুয়োর মধ্যে আটকে থেকে কয়েকজন মূর্খ ভণ্ড ভাঁড় তাদের কথাবার্তা শুনে যদি চলেন, আপনার পছন্দের গায়ক যদি এই কথা বলতে পারে, আমি ভটকা খাই সন্ধ্যাবেলা একটুখানি, আমার টাকা দরকার, আপনারা টাকা দিন, একটা সিগারেট ধরিয়ে যদি কথাটা বলতে পারেন, তার পেছনে যদি 5,000 মানুষ ছোটে, 10,000 মানুষ ছোটে, 1 লাখ মানুষ ছোটে, আজকের এই দুর্দিনে কিছুতেই কোনোদিন কোনোভাবে মোকাবিলা করা সম্ভব নয়। এবং আগামী খুব দ্রুত ঘনিয়ে আসছে ভয়ঙ্কর মহাবিপদ, ভয়ঙ্কর মহাবিপদ বলে দিচ্ছি। এই যদি ট্রেন্ড হয়, এখন এই ট্রেন্ডটা লক্ষ্য করে দেখে আমার ঘৃণা হয়েছে এবং মনে হয়েছে যে এইগুলো বলা দরকার। এরাই ঘাতক, এরাই ঘাতক। আপনাকে আমাকে এখনো পর্যন্ত এরাই ওই ঘাতক জায়গাতে নিয়ে যাচ্ছে। না নবীনবাবু, এই ভাষাটা ব্যবহার করবেন না, এই ভাষাটা ব্যবহার করবেন না। কারণটা হচ্ছে এদের কাজটাই এইটা, আপনাকে নোংরা ভাষা বলে বিশ্রীভাবে হায়নার মতো আক্রমণ করে আপনাকে কি করবে, আপনাকে উত্তেজিত করবে, প্ররোচিত করবে, তারপরে দল বেঁধে এসে আপনার সঙ্গে মাফিয়াগিরি করবে। তাই আমাদের জবাবটা যেটা হবে, যারা এটা জানে না, যারা এটা জানে না, এই যে অজয়বাবু যে কথাটা বলছেন, এদের সামাজিক বয়কট করা দরকার। আমি যেটা গোড়ার দিন থেকে বলে যাচ্ছি, খোঁয়ার তৈরি করুন, এদেরকে সেখানে পুড়ে দিন, ভার্চুয়াল খোঁয়ার। তারা সেখানে থাকুক, নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি করে মরুক, তারা যেন মূল সমাজের স্রোতে জায়গা না পায়। তাই মূল সমাজের স্রোতটাকে ঠিক জায়গায় রাখতে গেলে আমাদের প্রয়োজন একটা জায়গাতে পৌঁছানো, ইতিবাচকতার জায়গায় পৌঁছানো। তাই জন্যই আমি অনুরোধ করছি, একটু ছড়ান, একটু লোকজনকে বলুন, একটু তাদেরকে বলুন যে হ্যাঁ সঙ্গে থাকবো আমরা। কারণটা হচ্ছে আমাদের এখন এই ইতিবাচকতার সঙ্গে না থাকলে আমরা পারবো না, এই ঘাতকদের হাত থেকে আমাদের মুক্তি নেই। এদের অনেকেই নিজেদের জায়গা জমি গুছিয়ে বসে আছে, বসে এরা এই কথাগুলো বলছে। এরা এতদিন পরে হঠাৎ ওদের মনে হয়েছে, বুঝতে পেরেছে পায়ের তলার জমি তো সরে যেতে বসেছে। সবাই ফেসবুকে লাইভ করছে, সবাই কথা বলতে শুরু করে দিয়েছে। সকলেরই কি বক্তব্য থাকে? সকলের কি যোগ্যতা থাকে? সকলের কি সত্যিই সেটা করার মতো বিষয়? সব কাজ সবারই দ্বারা হয় না। আমি ইচ্ছে করলেই তো আজকে ডাক্তারি করতে পারি না, ইঞ্জিনিয়ারিং করতে পারি না। গোড়ার দিকে আপনাদের মনে আছে যে তথাকথিত ছেলের বিটিদের নিয়ে টেলিভিশন চ্যানেলগুলো খুব দেখাচ্ছিল, তারা কি বলছেন, কি বাণী দিচ্ছেন, সেই সমস্ত দেখাচ্ছিল। এখন বন্ধ হয়ে গেছে। এখন ক্রমশ আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানুষ নিজেকে আত্মরক্ষার জন্য সচেতন হয়ে উঠতে শুরু করেছে। তখন এরা বেরিয়ে এসে বলছে আমি সন্ধ্যাবেলা ভটকা খাবো, আমাকে টাকা দেন। আপনারা আবার টাকা দিয়ে গান শুনুন। কেন শুনবো? এখন আমার প্রতিটি পেনি, প্রতিটি পাই পয়সা আমার মূল্যবান। উপার্জন অধিকাংশ মানুষেরই কমে গেছে, বন্ধ হয়ে গেছে। কেন শুনবো ভাই? আমার যেটা কোনো কাজে লাগবে না, আমি সেটা পয়সা দিয়ে, তোমাকে মদ খাওয়ার পয়সা আমি কেন দেবো? এই প্রশ্নটা তুলছেন না তো? তাহলে কোন সমাজটা আমাদের বৃহত্তর, তাদের নিয়ে কথা বলা কেন যাবে না? কারা আমাদের আসল ঘাতক? এরা এতদিন ধরে কারা আমাদের খতম করেছে? এরা। আমাদের সংস্কৃতি কারা শেষ করেছে? এরা। আমাদের যা কিছু নিজস্বতা কারা শেষ করেছে? এরা। তাহলে এদের বিরুদ্ধে কেন আমি মুখ খুলবো না এখন? কেন আমি সংঘবদ্ধ হব না এদের বিরুদ্ধে? যে এই কথাটা বলতে পারে মন্দির তো তৈরি হলো, তাহলে প্লেন পিছলে গেল কেন? এত বড় দুঃসাহস হয় কোথা থেকে? এত বড় দুঃসাহস হয় কোথা থেকে? কদিন আগে একজন জনৈক অধ্যাপিকা, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি নাকি পড়ান, তার নামের সঙ্গে শ্রীমতী জুড়ে আমাদের এক সিনিয়র সাংবাদিক লিখেছিলেন বলে আমি তার বলে গিয়ে লিখেছিলাম এই সময় এদের নামের সঙ্গে শ্রীমতী জুড়বেন না। শ্রীমতী বা শ্রীমন্ত শব্দ দুটি অর্জন করতে হয়, সহজে পাওয়া যায় না। বিদ্যাসাগরের পরিবার কোথায়, কুমারটুলি না কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তা বলতে চেয়েছে সে। ঘৃণা করি এদেরকে আমি। এরা ঘাতক। এ আর কতটুকু কি করছে ব্যক্তিগত ক্ষেত্রে করছে, সামাজিক ক্ষেত্রে এরা ঘাতক। এই ঘাতকদের চিনুন, এই ঘাতকদের চিনে চিহ্নিত করে পৃথক করুন এবং এদেরকে খোঁয়ারে পুরুন। আর সময় নেই, সব সময় শেষ হয়ে গেছে, সব সময় শেষ হয়ে গেছে। এই ঘাতক পর্বটা
সিগারেটের ব্যাপারটা অনেক তথ্য এখনো আছে, বলবো, আবার বলবো সোমবার দিন হয়তো, কিন্তু ঘাতকদের প্রসঙ্গটা ছাড়বো না। আমি একটু আপনাদের মতামত চাইবো আর অনুরোধ করবো প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা যার যার দেওয়ালে, এখানে 84 জনকে আমি দেখতে পাচ্ছি, যার যার দেওয়ালে আমি 84টা শেয়ার দেখতে চাই, দয়া করে করুন। কারণ আর চুপ করে থাকবেন না, অনেক দিন হয়েছে, আর চুপ করে থাকবেন না, আর চুপ করে থাকবেন না, এবং এদেরকে আর অ্যাক্সেস দেবেন না। এরা আপনাদের সমস্ত কিছু নেবে, বিনিময়ে কিচ্ছু দেবে না। আজকে সন্ধ্যাবেলায় আবারও বলছি, এই পর্বেরই দ্বিতীয় একটা এপিসোড অন্য দিক দিয়ে দেখবো ব্যাপারটাকে। দেখুন মানুষের অভিজ্ঞতাগুলো কি খারাপ, কি বিশ্রী অভিজ্ঞতা, এরা কিনা হায়নার মতো দলবদ্ধভাবে আক্রমণ করে অন্যায়ভাবে, সেদিকটা দেখুন। ভালো থাকুন সকলে, নমস্কার। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার এবং যার যার দেওয়ালে অনুষ্ঠানটিকে শেয়ার করার অনুরোধ থাকলো। অনুরোধ থাকলো এই জন্য, এটা অনুরোধ বললে ভুল হবে, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ঘাতকদের চেনা, তাদের নির্মূল করা, এটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। ঘাতক মানে শুধু সিগারেট নয়, ঘাতক মানে শুধুমাত্র আপনার চারপাশে থাকা এই সমস্ত না মানুষেরাই ঘাতক, যারা আপনাকে অন্যভাবে শেষ করছে এবং করবে। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় রাত 8টার সময়। নমস্কার, দিন ভালো কাটুক, আনন্দম। আর হ্যাঁ, ইতিবাচকতায় বিশ্বাস যেন না হারায়।